4ই জুন দু ধরনের পরীক্ষার্থীরা অত্যন্ত ব্যগ্র হয়ে ফলাফলের জন্য অপেক্ষা করছিলেন। একদল পরীক্ষার্থী আমাদের অশোক স্তম্ভের তলায় 543টা আসনের জন্য প্রাণপণ লড়াই করছিলেন এবং ওই রেজাল্ট শিটের দিকে চোখ রাখছিলেন যে ফলাফল বেরোলো বলে। আর অন্যদিকে 23 লক্ষ পরীক্ষার্থী যারা কিনা ডাক্তার হবে বলে পরীক্ষা দিয়েছিল, তাদেরও ফলাফল সেই 4ই জুন 2024 সালে বেরিয়েছিল। এবং খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ন্যাশনাল টেস্টিং অথরিটির দৌরাত্ম্যে আজকে সেই 23 লক্ষ ছেলেমেয়েরা যারা ডাক্তার হবে বলে সরল বিশ্বাসে পরীক্ষা দিয়েছিল, আজকে যখন আমরা উই আর সেলিব্রেটিং দ্য পলিটিক্স অফ ইন্ডিয়া, আজকের দিনে সেই 23 লক্ষ ছেলেমেয়ের একটা সাংঘাতিক অনিশ্চয়তা এবং অন্ধকার ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে রয়েছে। আমাদের বৃহত্তর আলোচনার মধ্যে সবাইকে, প্রধানমন্ত্রীকে, প্রতিটি দেশের নাগরিককে, প্রতিটি রাজ্য সরকারের যারা আজকে আপনারা আছেন আমাদের সঙ্গে, তাদের অনুরোধ করব আমাদের রাজ্যের অন্তত সেই অসহায় ছেলেমেয়েগুলোর কথা ভুলে যাবেন না। ফিরে আসি আজকের প্রসঙ্গে। 4ঠা জুন যখন রেজাল্টটা বেরোলো, তখন একটা অদ্ভুত জিনিস খেয়াল করলেন। সেই অদ্ভুত জিনিসটার নাম হচ্ছে এক্সিট পোল। প্রতিটা চ্যানেলে প্রতিটা সোশ্যাল মিডিয়াতে যারা ভোটের পণ্ডিত, যারা হাতে ক্যালকুলেটর হাতে করে একেবারে ভবিষ্যৎবাণী করে দিয়েছিল ডেসিমাল পয়েন্টে কে কটা সিট পাবে, সেই এক্সিট পোলের পরে দেখা গেল যে সমস্ত ভোটের পণ্ডিতদের মহা নিষ্ক্রমণ হয়ে গেল। কেন নিষ্ক্রমণ হলো? সেই ভারতবর্ষের এই 100 কোটি ইলেক্টোরেটের যারা অতি সাধারণ মানুষ, যাদের মধ্যে এখনো মাথা পিছু একজনের মধ্যে 5 জনের মধ্যে একজনের এখন অক্ষর জ্ঞান হয়নি, যাদের 4 জনের মধ্যে একজন এখনো আমাদের ওই বিপিএল এর সীমানার আশেপাশে, সেই ডেফিনিশন অফ বিপিএল এর মধ্যে যারা লুকোচুরি খেলছেন, সেই মানুষগুলো আমাদের সমস্ত পাণ্ডিত্যকে উপেক্ষা করে তাদের মতামত জানালো। এবং এই ভোটে আমাদের 100 কোটির ওপর যে জনসংখ্যা, সে তারা জানিয়ে দিল যে আমরা হয়তো আপনার হাতে প্রধানমন্ত্রী গাড়ির স্টিয়ারিং হুইলটা ছেড়েছি, আমরা হয়তো আপনার হাতে অ্যাক্সিলারেটরে পাটা আপনি হয়তো দিয়েছেন, কিন্তু ব্রেকে একটা পা এখনো আমরা রেখে দিলাম। কারণ বর্তমান বাস্তব ভারতবর্ষকে আজকে বলছে যে আমাদের এই ছুটন্ত ভারতবর্ষের একটা লাগাম টানা প্রয়োজন, একটা রেশ টানা প্রয়োজন। কেন আমরা সাধারণ মানুষের মধ্যে আজকে আপনি চিন্তা করতে পারেন, ফ্রম দ্য টাইম অফ হেরোডোটাস, ফ্রম দ্য টাইম অফ সক্রেটিস, আজকে গণতন্ত্রের যে ইতিহাস আপনার আছে, আপনি ইতিহাসের পাতা উল্টে সুমন দেখবে যে আজকে এই যে ভারতবর্ষের এই সাধারণ ছাপোষা মানুষগুলো যেন এক হাতে দাঁড়িপাল্লা আর এক হাতে একটা টেপ ফিতে নিয়ে এই ভোটে ভোট দিয়েছিল। তারা মেপে ভোট দিয়েছিল, কারণ তারা চাইতো তাদের যে চাহিদা, তাদের যে জীবন গত 6-7 বছর ধরে আজকে ডিমনিটাইজেশন দেখেছে, তাদের পেটের খিদে মেটেনি যখন তাদের 3 বছর ধরে বাড়িতে যখন তাদের রুজি রোজগার অন্য সংস্থান নিয়ে কোভিডের সময় সমস্যা হয়েছে, তারা সমস্যায় পড়েছিল যখন আমাদের এন্টায়ার ইকোনমিক পলিসি আজকে 3.5খানা ধনকুবের কেন্দ্রিক একটা ইকোনমিক পলিসি নিয়ে আমাদের ভারতবর্ষের যারা সাধারণ মানুষ, যারা এমপ্লয়মেন্ট সিস্টেমে আছেন, আমরা কি মনে করি ভারতবর্ষের এমপ্লয়মেন্ট সিস্টেম নিয়ে? আজকে যারা আমাদের ভারতবর্ষে কাজ করেন, যাদের আপনি এমপ্লয়েড বলে মনে করেন, মনে রাখবেন যে তাদের মধ্যে 60% হচ্ছে ডিসঅর্গানাইজ সেক্টরে কাজ করে। তাকে আপনি কোনো রকম ডেটাবেস দিয়ে তাকে আপনি ক্যাপচার করতে পারবেন না। এই দিন আনি দিন খায় মানুষটা, যে কৃষক আন্দোলনের মধ্যে দিয়ে যে সাফার করেছে, যে অগ্নিবীর স্কিম, যে নর্থ ইন্ডিয়াতে গ্রামের পর গ্রাম, সংসারের পর সংসারের যে সামাজিক ভারসাম্য চেঞ্জ করে দিয়েছে, আজকে সেই মানুষ
তার চিন্তা, তার দুশ্চিন্তা নিয়ে আমাদের 18তম ইলেকশনে একেবারে মেপে ঝুঁকে আজকে তারা জানিয়েছে যে আমরা প্রধানমন্ত্রীর হাতে, বর্তমান সরকারের কাছে আমরা ক্ষমতা দিলাম বটে, কিন্তু ভারতবর্ষ এবং এই ভারতবর্ষের সাধারণ মানুষ এখনো তার কন্ট্রোলটা রাখছে অন দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আজ কথা প্রসঙ্গে আমাদের গৌতমদা একটা জিনিস উস্কে দিলেন। উনি বললেন আইডেন্টিটির কথা, তাই স্বার্থপরভাবে একজন ছাপোষা বাঙালি হিসেবে বলি যে হ্যাঁ, বাঙালির হয়তো গত কয়েক দশকের মধ্যে নানান রকম, তার মধ্যে কিছু ঝামেলা আমরা নিজেরাই নিজেদের ওপর পাকিয়েছি, হয়তো আমাদের খানিকটা আজকে পিঠ থেকে গেছে দেওয়ালে, কিন্তু আমরা এই 10 কোটি লোক এই রাজ্যের, আমরা আজকেও তো এই যে জাজ্জল্যমান ভারতীয় অর্থনীতি, এই যে 8.2% গ্রোথ, এই যে আমরা একটা মোর দ্যান $3 বিলিয়ন অফ ন্যাশনাল জিডিপি, আমরা তো এর মধ্যেও আজকে 8.5% আমরা কন্ট্রিবিউট করছি। আমাদের সমালোচনা করতে এসে ন্যাশনাল লাইব্রেরিতে যখন নির্মলা সীতারামন বলেন যে বাংলা মাত্র 3% কন্ট্রিবিউট করছে টু দ্য ন্যাশনাল প্রোডাক্টিভিটি গ্রোথ, হয়তো উনি ঠিক, কিন্তু মার্জনা করবেন, একটা প্রশ্ন রইল যে গত 1.5 বছর 2 বছর ওপর কেন বাংলার ভাগ্যে, কেন পশ্চিম বাংলার ভাগ্যে, আমাকে উত্তর দিতে পারেন, মাত্র 0.7% অফ ন্যাশনাল ইনভেস্টমেন্ট কেন আমার রাজ্যে আসছে? কেন? যে বাংলার বুকে একদিন স্বাধীনতার আগে আজকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে প্রথম শিখা ভারতবর্ষে জ্বলেছিল এই বাংলার বুক থেকে, কেন আমরা একবারের তরেও, যখন আপনি সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির কথা বলছেন, যখন আপনি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের কথা বলছেন, তখন আমরা একটা রাজ্য আরেকটা রাজ্যের সঙ্গে, সেই বাচ্চারা যখন টিফিন বক্স নিয়ে কাড়াকাড়ি করে, আমরা একটা রাজ্যের সঙ্গে খামচি করে আজকে এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে এই খামচি করে নিজেদের দেশে আমাদের ইনভেস্টমেন্ট আনতে হবে। তাহলে কোথায় আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট? এই যে 18তম ইলেকশন দেখলেন, এই যে 75-76 বছর স্বাধীনতার কেটে গেল, দশকের পর দশক আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষমতা বেড়েছে, আমাদের ডিসেন্ট্রালাইজেশন কমেছে। তাই যদি হয়ে থাকে, তাহলে যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা হচ্ছে, যখন ইনভেস্টমেন্টের কথা হচ্ছে, তখন কেন আমরা বাকি রাজ্যগুলোকে কতগুলো চঞ্চল ছেলে মেয়েদের মতো একে অপরের কাপড় কাড়াকাড়ি করে আমরা বলছি তোমাদের কাড়াকাড়ি করে জোগাড় করে নিতে হবে, আমরা কেন্দ্রীয় সরকার, আমরা ভারতবর্ষের শাহেনশাহ, আমরা কিন্তু ডিস্ট্রিবিউশন অফ ইনভেস্টমেন্ট এই দেশে আমি করতে পারবো না। আজকে বাংলা দাঁড়িয়ে উঠে বলছে যে আমরা যতটা গুজরাট মডেল অফ ডেভেলপমেন্টকে আমরা যতটা কুর্নিশ করি, আমরা যতটা বাহবা দিই, গুজরাট সেন্ট্রিক ডেভেলপমেন্টে আমাদের ততটাই অ্যালার্জি আছে। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি থেকে আজকে যখন ওয়ার্ল্ড কাপ ফাইনাল অবধি আমরা গুজরাটের বাইরে যদি ভারতবর্ষটাকে চিনতে না পারি, তাহলে প্রধানমন্ত্রী আমাদের মার্জনা করবেন যে ভারতবর্ষের বাকি 29টা রাজ্য কিন্তু আমার মনে হয় এই অসম বন্টন অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড অপরচুনিটি ইন ইন্ডিয়া এটাকে মেনে নেবে না। তাই আজকে যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে আপনারা প্রধানমন্ত্রী হলেন, আপনারা দেখুন যেন আমরা ডিভিশন অফ অপরচুনিটিস অ্যাক্রস কান্ট্রি এটা আমরা করতে পারি। আজকে বাংলা আপনাদের কাছে বলে যে আমরা যখন আমাদের এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন চাইব, আমরা যখন সফটওয়্যার চাইব, আমরা যখন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি চাইব, সেখানে আমরা আপনাদের সহযোগিতা আশা করি। বারবার ইডি সিবিআইয়ের কথা উঠেছে, মেনে নিলাম, আমরা বোকা লোক, তার উপরে ডাক্তার,
আপনাদের কোথায় দুর্নীতি হচ্ছে, কতবার ইডিকে আসতে হবে, কতবার সিবিআইকে আসতে হবে, আপনারা বুঝে দেখুন। কিন্তু প্রশ্ন রইল, যদি অসংখ্যবার কেন্দ্র থেকে সিবিআই আসতে পারে, ইডি আসতে পারে, তাহলে একটা আরবিট্রেশন কমিটি আসতে পারে না কেন? প্রশ্ন রইল আমাদের কেন্দ্রীয় সরকারের অন্তরাত্মার কাছে, যে এই যে একটা সংসদীয় যুক্তরাষ্ট্র কাঠামো, that is mandated by Article 1.1 of Indian Constitution, সেই অনুযায়ী আমরা যদি সাপে নেউলে ঝগড়া করতে পারি, তাহলে আমাদের বকেয়া নিয়ে, তাহলে আমাদের ফাইন্যান্সিয়াল নিয়ে, তাহলে আমাদের আয়ুষ্মান ভারত নিয়ে, কেন এই যে আয়ুষ্মান ভারতের পিছনে 7,500 কোটি টাকা খরচা হচ্ছে, সেই 7,500 কোটি টাকার মধ্যে পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের টাকা নেই? যদি সেই অর্থ আমরা বরাদ্দ করে থাকতে পারতাম, তাহলে এটা কি ঝগড়াঝাটির ব্যাপার? যদি এটা নিয়ে আপনাদের রাজনৈতিক মতানৈক্য হয়ে থাকে, তাহলে সেই রাজনৈতিক মতানৈক্যকে রিজলভ করার মতো আমাদের ভারতবর্ষের এই 1,23,000 শব্দের সংবিধান আমাদের শেখায়নি যে কি করে আমরা এই রাজনৈতিক খুনসুটির ওপরে কেন্দ্র রাজ্য একসঙ্গে একটা ফাংশনিং ফেডারেল কনস্টিটিউশনকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। 76 বছর বয়স হয়ে গেল, এখনো যদি আমরা কিছু ওই চঞ্চল কিশোর কিশোরীদের মতো ব্যবহার করি, সেটা কিন্তু একটা বিকশিত ভারতের ঠিক শোভা পাচ্ছে না। 30% লোক, আজকে ডক্টর ব্যানার্জি যে কথাগুলো বলছিলেন, জেনে রাখবেন, উচ্চবিত্ত 30% ভারতীয় তারা নিজেরা গ্যাঁটের পয়সা দিয়ে মেডিকেল ইন্স্যুরেন্স করছেন। যারা মাসিক 2,700 টাকার তলায় রোজগার করেন, তারা বিপিএল স্কিম পাচ্ছে। আর মাঝখানে যে 40% ভারতীয়কে আপনি মাসে 2,800 টাকা রোজগার করার জন্য মধ্যবিত্ত বলছেন, তাদের যখন আজকে চিকিৎসার প্রয়োজন হচ্ছে, তারা আজকে ঘটি বাটি বেচে ঋণগ্রস্ত হয়ে চিকিৎসা করছে। আজকে যে কটা আপনি বিজেপির রাজ্য ইনক্লুড করে দেখুন, দিল্লি, লখনউ, আহমেদাবাদ, প্রত্যেকটা শহরে আপনি প্রথম 10টা হাসপাতালের নাম লিখুক, আমরাও সেই দোষীদের মধ্যে পড়ি, যারা কিনা ওই ঝকঝকে তকতকে কর্পোরেট হসপিটালের মধ্যে আমরা আছি। আজকে কর্পোরেট হসপিটালরা নিজেদের এলিটিজম ভারতবর্ষে দেখায় কি বলে, আমি বাবা গভর্নমেন্ট স্কিম করি না। গান্ধী জীবন দিয়ে দিয়েছিলেন হরিজনের তকমা হারাবে বলে, আর আমরা যে গভর্নমেন্ট স্কিমকে নিয়ে আজকে বড়াই করছি, আমরা বড় বড় হাসপাতালরা সেই নেকলেস নিয়ে আমরা দামি বেনারসি শাড়ি ঝুলিয়ে বিয়ে বাড়িতে ঘুরে বেড়ার মতো আমাদের মেকি আভিজাত্য আমরা প্রকাশ করছি এই বলে যে বাবা ওই গভর্নমেন্ট স্কিম আয়ুষ্মান হলো, ওই সমস্ত গরিব গুদবোদের ব্যাপার আমরা ছুঁয়ে দেখি না। স্বাস্থ্যমন্ত্রী এটা আপনার চোখে পড়েনি, প্রধানমন্ত্রী এটা আপনার চোখে পড়েনি, তাহলে কিভাবে, কোথায়, কিভাবে আপনি এই আয়ুষ্মান ভারতকে পৌঁছে দেবেন আমাদের 30% অফ ইন্ডিয়ান পপুলেশনের কাছে? আমার বিনীত প্রশ্ন রইল আপনাদের কাছে। আর সর্বশেষ বলবো, বহুবার শুনলাম, সুন্দর সুন্দর কথা শুনলাম, বিবিধের মাঝে দেখো মিলন মহান শুনলাম, নিশ্চয়ই গান্ধীর কথা একবার দুবার উঠে এলো। এবং আমরা আজকে যে কথাটা বলি, আমরা কি বলি ভোটের পরে? আমরা হাঁপ ছেড়ে বাঁচি, আর যখন একটু সুন্দর সুন্দর শব্দ চয়ন করতে চাই, তখন আমরা বলি ইট ইজ দ্য সেলিব্রেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের উৎসব। এই উৎসবটা বড় ভয়ঙ্কর উৎসব। এই উৎসবের পরে গায়ে পিটুনি খেতে হয়, গায়ে কালশিরে পড়ে, কারো 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 ছুরি চাকুর দাগ পড়ে, কারো পেটে বুলেট, মাথায় বুলেট খেতে হয় এই উৎসবের পরে। কিন্তু জেনে রাখবেন, এই গায়ে ব্যান্ডেজ, এই হাসপাতাল, এই গায়ে ব্যথা, এই সমস্তর পরে এই ভারতীয় গণতন্ত্রকে তার 750টা ভাষা আর 10টা মেজর ধর্মকে সঙ্গীন করে আবার তাকে আগামী 4 বছর বেঁচে রাখতে হবে। আমাদের এই 21 শতকের একজন চিন্তানায়ক বলেছিলেন যে ট্রান্সফর্ম ইউর উন্ডস ইনটু এক্সপিরিয়েন্স, ইনটু উইজডম। তাই আমাদের
প্রতিবার এই আঘাতগুলোকে, যেখানে আপনারা নির্মমভাবে আমাদের খণ্ড বিখণ্ডিত করেন, তারপর আবার আমাদের নিজেদের এই সেলোটেপ এবং ব্যান্ডেড লাগিয়ে জুড়ে একটা জোড়াতালি দিয়ে আবার 4 বছর বেঁচে থাকার একটা চেষ্টা হয়। আপনি আমার মার্জনা করবেন, আমি অনেক ছোট আপনাদের থেকে, কিন্তু ওই গলার মঙ্গলসূত্র নিয়ে টানাটানি আর মাইনরিটিকে বলা যে তারা আমাদের দেশে কিনা সামাজিক অনুপ্রবেশকারী, এই কথাগুলো প্রধানমন্ত্রীর মুখে মানায় না। আপনি বলবেন না, আপনি একটু সংযম রাখার চেষ্টা করুন, কারণ আপনার ওপরে আমাদের সমাজ দাঁড়িয়ে আছে যে কিভাবে আপনি এই ভারতবর্ষকে সামনে নিয়ে যাবেন বলে। গান্ধীর কথা বহুবার বললেন। গান্ধী যখন 30শে জানুয়ারি 1948-এ বিকেল 5:15 লুটিয়ে পড়লেন মাটিতে, এবং তাকে যিনি গুলি করলেন, আমাদের কেউ কেউ এখনো ভাবেন যে আমরা কোন দলে পড়ি, আমরা আক্রান্তের দলে পড়ি না আমরা আততায়ীর দলে পড়ি। এখনো কি ভারতবর্ষ ভাবছে যে কাকে আজকে আপনি বেছে নেবেন, গডসেকে না গান্ধীজে? গান্ধীকে তার মৃত্যুর 15 দিন আগে জিজ্ঞেস করা হয়েছিল, একজন খুব সম্ভব নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টার জিজ্ঞেস করেছিলেন, মিস্টার গান্ধী, হাউ ডু ইউ সি দ্য ফিউচার অফ ইন্ডিয়া? গান্ধী চুপচাপ 2 মিনিট ভেবে বলেছিলেন, ইন্ডিয়াস ফিউচার উইল বি ডিসাইডেড বাই ইন্ডিয়াস প্রেজেন্ট। তাই আবার বলি যে ভবিষ্যতের ভারতবর্ষ কি হবে সেই নিয়ে বড় বড় রূপকথা বলে লাভ নেই। বর্তমানে বাঁচুন, বর্তমানের মানুষগুলোর দিকে চেয়ে দেখুন। ভোটের হাওয়ার কথাটা বাদ দিন, পেটের খাওয়ার কথাটা চিন্তা করুন। তাহলে আপনাদের মধ্যে, আপনাদের বাস্তব বোধের মধ্যে, আপনাদের সামাজিক সহমর্মিতার মধ্যে বর্তমান ভারতবর্ষ তার ভবিষ্যৎকে খুঁজে নেবে।